ঘূর্ণিঝড় রেমালে তছনছ উপকূল, বাঁধ ভেঙে তলিয়ে গ্রামের পর গ্রাম, 12 জনের মৃত্যু, 19 জেলায় সম্পূর্ণ বিধ্বস্ত 35,000-এর বেশি ঘর বাড়ি, আংশিক ক্ষতি লাখের বেশি। রেমালের প্রভাবে রাজধানীতে দিনভর বৃষ্টি, জলাবদ্ধতায় 3 ঘন্টা বন্ধ মেট্রো রেল, কর্মজীবীদের চরম দুর্ভোগ, ভাসছে বন্দরনগরী ও বরিশাল। স্মার্ট বাংলাদেশ করতে মার্কিন ব্যবসায়ীদের অংশীদার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে নীতিগত সহায়তায় প্রস্তুত সরকার। সময় সংবাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে তছনছ উপকূলীয় এলাকা, ঘরবাড়ি ভেঙে বিধ্বস্ত জনপদ, 5 থেকে 6 ফুট জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম, গাছপালা উপড়ে পড়ে বিভিন্ন এলাকায় বন্ধ যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। এখন পর্যন্ত 6 জেলায় মারা গেছেন 12 জন। রোববার দিনভর শক্তি সঞ্চয়ের পর রাতে ভয়ঙ্কর তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় রেমাল। তার দাপট এখনো চলছে, সাগর এখনো উত্তাল, নদ নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেড়েছে কয়েক গুণ, ঝড়ো হাওয়ার সঙ্গে চলছে ভারী বর্ষণও। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে দৃশ্যমান হচ্ছে রেমালের অগ্নিমূর্তির ক্ষতচিহ্ন। মধ্যরাতের জোয়ার আর ফুঁসে ওঠা সাগর, নদ নদীর পানিতে বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে হু হু করে পানি ঢুকে পড়ে জনপদে। মুহূর্তে লোকালয়ে প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার বাসিন্দা। তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম, ভেসে গেছে মাছের ঘের। স্থানীয়দের দাবি, দুর্বল বাঁধের কারণে ঘূর্ণিঝড় শুরুর আগেই ভেঙে যায় অধিকাংশ বেড়িবাঁধ। রান্না করতে পারতেছি না, চুলায় পানি উঠছে, অনেক সমস্যা আমাদের। দুয়ারে দ্বারে গাছ পড়ছে, ঘর দিয়ে বেরোতে পারতেছি না। বাড়িঘর ছেলে যা সমস্যা গেছে, আমরা জীবনে লয়ে যাচ্ছি। আমরা আশ্রয় কেন্দ্রে ছিলাম, বাড়িতে যাওয়ালে টিনটুন সব উড়িয়ে গেছে। যদি মানুষ আশ্রয় কেন্দ্রে না যাইতে, মানুষ গরু বাছুর সব মরে যাইতে, কিচ্ছু থাকতে না। নদীর কূলে যে বালিঘর ছিল সেগুলো পানিতে সব তলায় গেছে একবারে। ঘন্টায় 111 কিলোমিটারের বাতাসের ঝাপটায় লন্ডভন্ড ঘরবাড়ি সহ নানা স্থাপনা, গাছপালা উপড়ে বন্ধ রাস্তাঘাট, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। ঘূর্ণিঝড়ের আগে প্রাণে বাঁচাতে দেশের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে স্থান নেয় 10 লাখের বেশি মানুষ। সংশ্লিষ্টরা বলছেন, মানুষ আগেভাগে আশ্রয়কেন্দ্রে যাওয়ায় জানমালের ক্ষয়ক্ষতি কম হয়েছে। পানি ঢুকে রাস্তাঘাট অনেক ডুবে গেছে, অনেক ব্রিজ ভেঙে গেছে। জোয়ারের পানিতে অনেক পুকুরের মাছ ভাসি গেছে, অনেক গরু ছাগল গাছগাছা পুড়ি নষ্ট হয়েছে। 2 দিন যাবত কোনো বিদ্যুৎ নাই। বিদ্যুৎ না থাকার কারণে আমরা কোথাও যোগাযোগ করতে পারতেছি না। সময় মতন বেরিবেটটা করতো, তাহলে দেখা যাচ্ছে এই বন্যায় আমাদের এই ক্ষয়ক্ষতিটা হতো না। আজকে 3 দিন বিদ্যুৎ নেই, বিদ্যুৎও আমরা খুব কষ্টে আছি। ঘূর্ণিঝড় রেমালের কারণে 5 জেলায় 10 জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে ঘরের নিচে গাছ চাপা পড়ে ভোলায় শিশুসহ 3 জনের মৃত্যু হয়েছে। বরিশালে দেয়াল চাপায় 3 জনের প্রাণ ঝরে। এছাড়াও সাতক্ষীরা, পটুয়াখালী ও চট্টগ্রামে আরও 4 জন মারা গেছেন। বৃষ্টি যখন পাইছে তখন আর কি দেয়াল ভবন, মানে দোকানটা ছোট রেস্টুরেন্ট আছে, ওটার উপর পড়ছে। এই ওয়ালটা কোনো লিন্ডিংও নাই, কোনো কলমও নাই, এছাড়াও বিভিন্ন স্থানে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঝড়ে সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় দ্বিতীয় দিনের মতো বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বিভিন্ন এলাকা। লাবিব হাসান, সময় সংবাদ। ঘূর্ণিঝড় রেমালে 19টি জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন 37.5 লাখ মানুষ, 35,000-এর বেশি ঘর বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত এবং প্রায় 1,15,000 ঘর বাড়ি আংশিক ক্ষতি হয়েছে। বিকেলে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। দুর্যোগ কবলিত মানুষের সহযোগিতায় কাজ চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, ভোলা ও চট্টগ্রামের মোট 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মোট 19টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 37,58,096 জন। সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে 35,483টি ঘরবাড়ি এবং আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে 1,14,992টি ঘরবাড়ি। ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের অনুকূলে 6,85,00,000 টাকা প্রদান করা হয়েছে। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির খবর জানাতে পটুয়াখালীর কলাপাড়ায় আছেন শাকিল মাহমুদ এবং সাতক্ষীরার শ্যামনগরে আছেন রিপোর্টার তানজিম আহমেদ। শুরুতেই যাচ্ছি শাকিলের কাছে।
দেখুন, ঘূর্ণিঝড় রেমাল গতকাল রাত থেকে উপকূলে যে তাণ্ডব চালিয়েছিল তা কিন্তু এখন কিছুটা হলেও শেষের পথে, এবং এরই মধ্যে কিন্তু 10 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। তবে এখন পর্যন্ত কিন্তু দমকা হাওয়া এই উপকূলীয় এলাকা জুড়ে রয়ে গেছে। এর পাশাপাশি উপকূলীয় এলাকাগুলোতে যে বাঁধ আছে সেই বাঁধে ভাঙন ধরেছে, এবং এর ফলে উপকূলীয় যে এলাকাগুলো আছে সেগুলো এরই মধ্যে কিন্তু যে বসত ভিটা আছে বা যে উপকূলীয় যে এলাকাগুলো আছে সেগুলো কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে। পানি উন্নয়ন বোর্ডের যিনি বরিশালের বিভাগীয় যিনি কর্মকর্তা, উনি আমাদেরকে জানিয়েছেন যে বরিশাল বিভাগে 3200 কিলোমিটার কিন্তু বাঁধ রয়েছে। এই বাঁধের মধ্যে 96 কিলোমিটার বাঁধ কিন্তু ঝুঁকিপূর্ণ, এবং এই ঘূর্ণিঝড়ের কারণে এরই মধ্যে কিন্তু তিনি গুরুত্বপূর্ণ 60টি পয়েন্টকে কিন্তু শনাক্ত করেছেন, এবং এই যে সকল পয়েন্টগুলো শনাক্ত করা হয়েছে সেই পয়েন্টগুলোতেই কিন্তু আসলে এই বাঁধগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মুহূর্তে আমি আছি কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের একটি গ্রামে, এবং এখানে যে বাঁধটি আছে এই বাঁধেও কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এই বাঁধ ভেঙে কিন্তু লোকালয়ে পানি ঢুকে গিয়েছে। এই কারণে আমরা দেখেছি যে বেশ কিছু ঘরবাড়ি কিন্তু পানির নিচে তলিয়ে গেছে, পাশাপাশি যে ফসলি যে জমিগুলো আছে সেগুলোও কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। এখন পর্যন্ত আমি বরিশাল বিভাগীয় কমিশনারের সাথে কথা বলেছিলাম, তিনি যেটা আমাদেরকে জানিয়েছে যে বরিশাল বিভাগের যে 6টি জেলা আছে সেই 6টি জেলার মধ্যে এখন পর্যন্ত মোট এই ঘূর্ণিঝড়ের কারণে 7 জন নিহত হওয়ার খবর কিন্তু নিশ্চিত করা গিয়েছে, এবং এর পাশাপাশি ক্ষয়ক্ষতি যেটা হয়েছে সেটা উপকূলীয় এলাকাগুলোতে অনেকাংশেই একটি বড় ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত যে পুরো যে ক্ষয়ক্ষতির যে বিবরণটি সেটি এখন পর্যন্ত আসলে জানা যায়নি। তবে এই ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি যে গতকাল সকাল থেকেই কিন্তু ঘূর্ণিঝড় তার তাণ্ডব শুরু করলেও এই উপকূলীয় যে মানুষ যারা আছে তারা কিন্তু অনেকটাই উদাসীন ছিল। তবে রাত যখন হয়েছে এবং রাতে বাড়ার সাথে সাথে ঘূর্ণিঝড় যখন তার তাণ্ডব বাড়িয়েছে তখন কিন্তু আমরা দেখেছি যে উপকূলের যারা আছে তারা কিন্তু বিভিন্ন ধরনের যে আশ্রয় কেন্দ্রগুলো আছে, বরিশাল বিভাগে প্রায় 4000 আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছিল। সেই সকল আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু এই যারা আছে উপকূলীয় যারা মানুষ আছে তারা কিন্তু এসে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু তারা আশ্রয় নিয়েছে। এর পাশাপাশি এই ঘূর্ণিঝড় মোকাবেলা করতে যা যা প্রস্তুতি নেওয়া দরকার পরবর্তী সময় সবকিছুই কিন্তু প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে বরিশালের বিভাগীয় কমিশনার। পটুয়াখালী থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আমরা যাব সহকর্মী তানজিমের কাছে, উনি আছে সাতক্ষীরায়, আমরা জানবো সেখানকার খবর। কখনো হালকা, কখনো মাঝারি, কখনো বা ভারী বৃষ্টি হচ্ছে সাতক্ষীরার উপকূলে, অর্থাৎ ঘূর্ণিঝড়ের প্রভাবে যে বৃষ্টিপাত সেটি আসলে অব্যাহত রয়েছে এবং তীব্র বাতাসও বইছে। কখনো থেমে থেমে বাতাস, কখনো বা তীব্র বেগে এই বাতাসটি বইছে, এবং এর ফলে উপকূলে যে নদ নদীগুলো রয়েছে সব নদ নদীগুলোতে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আমরা যে বিভিন্ন সাতক্ষীরা উপকূলবর্তী অঞ্চলগুলো দেখেছি সেই সব জায়গাতে নদীর পানি যেমন এখন পর্যন্ত বৃদ্ধি অব্যাহত রয়েছে, পাশাপাশি বিভিন্ন জায়গায় যেসব ঘের বাড়ি রয়েছে সেগুলো কিন্তু আসলে প্লাবিত হয়েছে। অর্থাৎ আমরা এখন যে জায়গাটি রয়েছে সেখানে বেশ কিছু ঘর বাড়ি আসলে দেখা যাচ্ছে সাতক্ষীরা শ্যামনগর উপজেলাতে। সেই ঘর বাড়িগুলো কিন্তু ইতিমধ্যে বেশ তার যে রিংবেড়ি বাঁধ ছিল, প্রতিরক্ষা বাঁধ, সেটি ভেঙে পানি প্রবেশ করেছে, এবং বিশেষ করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় যে ঘের চাষি যারা রয়েছেন তারা। তার বিভিন্ন জায়গায় অর্থাৎ কয়েক হাজার বিঘা যে ঘের, সেই ঘের বাড়িগুলো কিন্তু আসলে পানিতে প্লাবিত হয়েছে, এবং এর ফলে যেসব সাদা মাছ, চিংড়ি মাছ ছিল সেই মাছগুলো কিন্তু ভেসে গেছে। অর্থাৎ এখানে যারা কৃষকরা, যারা চাষি রয়েছেন, যারা মৎস্যজীবী রয়েছেন তারা বলছেন ঠিক বছরের মাঝামাঝি সময় এই যে ধরনের ক্ষতি, এই ক্ষতির জন্য আসলে তারা খুব প্রস্তুত ছিলেন না, এবং তাদের এই যে ধার দেনা করে যে কর্জের বিনিময়ে তারা যে ঘের করছিলেন সেটি
সেটি আসলে একটি লোকসানের মুখে তাদের পড়তে হচ্ছে। অর্থাৎ রাতভর যে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড়, এর ফলে সকালবেলাতেই আসলে এরা 2 দিন ধরে তাদের যে প্রচেষ্টা ছিল ঘের রক্ষা করার, সেই প্রচেষ্টা কিন্তু আসলে কোনো কাজে আসেনি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, শুধু এই সাতক্ষীরা যে শ্যামনগর নয়, আশাশুনি সহ বিভিন্ন জায়গাতে ঘের বাড়ি প্লাবিত হয়েছে। একই সাথে শুধু যে সাতক্ষীরা 660 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, এর মধ্যে অন্তত 10 কিলোমিটার বেশি ঝুঁকিপূর্ণ ছিল, সেই জায়গাগুলো এখনো ঝুঁকিপূর্ণ আছে। অর্থাৎ এই যে ঝড়ের প্রভাব, জোয়ারে যদিও কোনো জায়গায় বেড়িবাঁধ এখন পর্যন্ত আমরা ভেঙে যাওয়ার খবর পাইনি, তবে সেই সব জায়গাগুলো নাজুক অবস্থায় রয়েছে। অর্থাৎ স্থানীয়রা বলছেন যে কোনো সময় যেহেতু পানির ক্রমাগত চাপ বৃদ্ধি পাচ্ছে এবং বর্ষণ যদি অব্যাহত থাকে, অতি বর্ষণে কিন্তু সেই জায়গাগুলো ভেঙে প্লাবিত হতে পারে নিম্ন অঞ্চল। একই সাথে কিন্তু খুলনা, বাগেরহাট, সাতক্ষীরার বিভিন্ন জায়গায় আমরা কথা বলেছি, বিভিন্ন জায়গায় বাঁধ যেমন একদিকে ভেঙেছে, সেসব জায়গায় ঘরবাড়ি প্লাবিত হয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে কয়েকটি জেলার কয়েক লাখ মানুষ। এবং এর ফলে কিন্তু যেসব বাঁধ ভেঙে প্লাবিত হওয়ার পাশাপাশি মাছের ঘের ভেসে যাওয়া, মানুষের ক্ষয়ক্ষতি, রাস্তায় গাছ পড়ে থাকা, বিভিন্ন ধরনের প্রভাব কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। এবং যে মোবাইল নেটওয়ার্কের কথা একটু বলতে হয়, এখন পর্যন্ত কিন্তু মোবাইল এবং লোডশেডিং দুইটাই কিন্তু আসলে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। অর্থাৎ যে উপকূলবাসী রয়েছেন তারা একদিকে যেমন মোবাইলের কোনো নেটওয়ার্ক নেই, তেমন কিন্তু আসলে তীব্র লোডশেডিং, অর্থাৎ 2 দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার ফলে এক ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন বলতে হবে উপকূলবাসীকে। বিভিন্ন ধরনের কোথাও আসলে স্বাভাবিক নেই, স্থবিরতা নেমেছে জনজীবনে। এবং এর ফলে যে এক ধরনের যে উপকূলের যে ঘূর্ণিঝড়ের প্রভাব, আমার কাছে এই ছিল তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালী এবং সাতক্ষীরায়। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির আরও খবর জানাতে বরগুনা সদরে আছেন রিপোর্টার মনির হোসেন বাদল এবং বাগেরহাটের শরণখোলায় আছেন রিপোর্টার আলী আকবর টুটুল। সরাসরি শুরুতেই যাচ্ছি বাদলের কাছে। কিন্তু বা দেড়টার দিকে এখানে মাছপাড়া গ্রাম রয়েছে। মাছপাড়া গ্রামের কিন্তু প্রায় 50 থেকে 60 ঘর পড়ে যায়। এছাড়া 2 শতাধিক মানুষ কিন্তু এই গ্রামের নদী বিশ্ববিদ্যালয়, যার ফলে মানুষ কিন্তু এখানে সবসময় আতঙ্কের ভিতরে দিন পার করছে। যেখানে দাঁড়িয়ে আছি, এটা একটি পানি উন্নয়ন করে ব্যারিকেড। এই ব্যারিকেডটা কিন্তু আসলে খুব শীঘ্রই কিন্তু একটি ব্যারিকেডটা কিন্তু আসলে অল্প সময়ের মধ্যে এটি কিন্তু যতটা রাখি, তবে এই মানুষের বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের সম্পূর্ণ উপকূল এলাকা কিন্তু এখন কিন্তু এক ধরনের একেবারে ভয়াল যে ক্ষতচিহ্ন আসলে আস্তে আস্তে কিন্তু বেরিয়ে এসছে। আর যদি আমি জানাই যে বাগেরহাটের যে এখন পর্যন্ত যে আমার কাছে তথ্য আছে, জেলা পরিষদের তথ্য জানিয়েছে যে রেমালের প্রভাবে আসলে যেমন বাগেরহাটে প্রায় 5 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। এছাড়া যদি বলি যে আসলে এখানে যে 10,000 ঘর বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 50,000 ঘর বাড়ি আংশিক ক্ষতি হয়েছে, এই তথ্য কিন্তু জেলা প্রশাসনের। তবে আমি যদি বলি যে আসলে এর চেয়েও বেশি ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু আস্তে আস্তে উঠে আসছে। তবে যদি আমি বলি যে চিংড়ি প্রধান এলাকা বাগেরহাটে, এবং এই বাগেরহাটে কিন্তু প্রায় 22 থেকে 25,000 চিংড়ি ঘের কিন্তু ভেসে গেছে এবং মানুষের এখানে হাজার হাজার কোটি টাকা কিন্তু ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছে তারা। আমি যদি বলি এখানে যে বাগেরহাটের যে সড়ক, মহাসড়ক, আঞ্চলিক মহাসড়কগুলো রয়েছে, সেখানে গাছ পড়ে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক গাছ উপড়ে পড়েছে। এখানে কিন্তু রাস্তাঘাট চলাচলে কিন্তু আসলে ব্যাপক বাধা সৃষ্টি ঘটছে। এছাড়া যদি বলি যে সম্পূর্ণ বাগেরহাটের জেলা কিন্তু একেবারে টোটালে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এবং এমনকি যে নেটওয়ার্কের ব্যবস্থা কিন্তু এখন নেটওয়ার্কের অবস্থা কিন্তু দুর্বল রয়েছে। গ্রামীণ ফোনের নেটওয়ার্ক কিন্তু একেবারে সম্পূর্ণ এখন আর নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। আমরা কিন্তু আসলে হতাশার মধ্যে রয়েছি। আর শুধু মানুষের জনজীবন, এক কথা যদি বলি যে মানুষের জনজীবন আসলে বিপর্যস্তর মুখে পড়েছে। বাগেরহাটের শরণখোলা এবং মোড়লগঞ্জের যে উপজেলা রয়েছে, যে উপকূলীয় জেলা, এই উপকূলীয় জেলার মানুষ আসলে বেড়িবাঁধের পরে মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার কাছে আমরা জানতে পেরেছি যেখানে প্রায় 1.5 কিলোমিটার বেড়িবাঁধ কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এছাড়া কিন্তু আংশিক অনেক জায়গা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে এখানে কিন্তু ঘর বাড়ি এবং পানিতে নিম্নজিত হয়েছে এবং নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। এই প্লাবিত হওয়ার কারণে কিন্তু মানুষের যে ক্ষয়ক্ষতি যে আসলে
বৃদ্ধি পাচ্ছে। আমি যদি বলি যে আসলে এখানে যে মানুষের সাথে আমি কথা বলেছি, এখানে জনপ্রতিনিধির সাথে কথা বলেছি, জেলা প্রশাসনের কথা বলেছি, বিভিন্ন দপ্তরের সাথে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছে যে এখানে কিন্তু যে সিডরের পর যে ক্ষয়ক্ষতি হয়েছিল তার চেয়ে কিন্তু ভয়াবহ অবস্থা রূপ নিয়েছে এই উপকূলীয় জেলা। এই উপকূলীয় জেলার মানুষের মধ্যে এখন কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। আমি যদি আরেকটু জানাই যে বাগেরহাটের যে আইলা এবং সিরর বিধ্বস্ত যে শরণখোলার মানুষ যে এখানে যে ভেড়িবাঁধের পাশে আশ্রয় নিয়েছিল, সেই মানুষগুলো সব কিন্তু হারিয়ে এখন একেবারে নিঃস্ব পথে। এবং আমি যদি জানাই যে এখানে যে বাগেরহাটের যে শরণখোলা এবং পিরিজপুরের যে একটা ফেরি ছিল, সেই ফেরিটা কিন্তু একেবারে সম্পূর্ণ ড্যামেজ হয়ে গেছে, রাস্তাটা টোটালে পানির নিচে চলে গেছে। এছাড়া যদি এবং দোকানপাট বিভিন্ন যে প্রতিষ্ঠান সব ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছে। এছাড়া যদি বলি যে এখানে সরাসরি যুক্ত ছিলাম বাগেরহাট এবং বরগুনায়। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দমকা হওয়ার সঙ্গে বিরতিহীন বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী। বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সংকট বাড়িয়েছে বহুগুণ। এদিকে সকালে 3 ঘন্টা মেট্রো রেল বন্ধ রাখায় স্টেশনে স্টেশনে চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবীরা। এদিকে বিকেলে আবারও বন্ধ হয়ে গেছে মেট্রো চলাচল। শুধু উপকূল নয়, পূর্বাভাস ছিল প্রবল ঘূর্ণিঝড় রেমাল সারা দেশেই প্রভাব ফেলবে কম বেশি। পূর্বাভাস মেনে রাজধানীতেও রেমাল আসে, তবে উপকূলের মতো বিধ্বংসী বেশি নয়। ইট পাথরের নগরীতে রেমাল প্রভাব ফেলে ঝড়ো বাতাস আর বৃষ্টি ঝরিয়ে। রাজধানীতে রাতের গুড়ি গুড়ি বৃষ্টি সকালে রূপ নেয় ভারী বর্ষণে। কাজের প্রয়োজনে বাইরে বের হয়ে নাকাল হতে হয় কর্মজীবীদের। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ায় উপক্রম হয় ছাতা উড়িয়ে নেয়ার। তবে গত কয়েকদিনের অস্বস্তিকর গরমের পর প্রকৃতি কিছুটা শীতল হাওয়ায় স্বস্তি প্রকাশ করেন বেশিরভাগ মানুষ। গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, বাতাস আছে, বৃষ্টি ভালোই লাগে। বৃষ্টির দিন বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। যে গরম আছিল আর বৃষ্টি হইলেও একটু আরামে তো আছি। স্থল নিম্নচাপে পরিণত হয়ে গেছে, এটা বাংলাদেশের উপরে অবস্থান করছে এই মুহূর্তে। পরবর্তীতে এটা আরও দুর্বল হয়ে বৃষ্টি দিয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামীকাল নাগাদ এটা হয়তো বাংলাদেশ থেকে এটা আরো উত্তর পূর্ব দিকে আসামের দিকে চলে যাবে। বেলা গড়ায় বাড়ে বৃষ্টির ছটা, সেই সঙ্গে শঙ্কা বাড়ে জলাবদ্ধতার। দুপুরের দিকে কাজীপাড়া, শেওড়াপাড়া, ভূতের গলি, কাঁঠালবাগান নর্থ রোড এলাকার কিছু জায়গায় তৈরি হয় চিরচেনা জলাবদ্ধতা। ভোগান্তি বাড়ে আরেক ধাপ। বৃষ্টি জলাবদ্ধতার কারণে গণপরিবহন সংকট বেড়ে যাওয়ায় বিকল্প পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন অনেকে। উবার তো যেখানে 200 টাকা লাগে সেখানে এখন 600 টাকা হয়ে গেছে। বৃষ্টি হলে চলে যায়, গলিতেও পানি এবং একটু বৃষ্টি হলে এরকম হয়ে যায়। কাজীপাড়া, শেওড়াপাড়া পুরো 10 নম্বর পর্যন্ত এই রাস্তা আপনার 11 পর্যন্ত পানি হয়ে যায়। বৃষ্টি এবং রাস্তা কাটা সবকিছু মিলে আমাদের যে অবস্থা, এখন হাঁটাচলা করতে আমাদের অনেক কষ্ট হয়ে যাইতেছে। এমন সংকটে মেট্রো রেল মানুষের ভরসাস্থল হলেও সকালে নাকাল মানুষকে সেবা দিতে ব্যর্থ হয় বাহনটি। অজানা কারণে দীর্ঘ সময় চলাচল বন্ধ থাকায় অনেকেই মিস করেন অফিস। মাঝে মধ্যে মেট্রো রেলের এমন অবিবেচকের মতো কর্মকাণ্ডে হতাশ ব্যবহারকারীরা। কেউ কিছু জানে না, কেউ কিছু বলতেও পারে না কি কারণে মেট্রো রেল বন্ধ হয়। ঘোষণা দেওয়া উচিত, অন্তত মানুষ তো বুঝবে যে না মেট্রো রেলটা বন্ধ আছে। মেট্রো রেল যে হঠাৎ বন্ধ যায় সেক্ষেত্রে আমার কিন্তু অফিসে যাওয়া ওই দিন বন্ধ হয়ে যায়। রেমালজনিত জলাবদ্ধতা নিরসনে মাঠে সিটি কর্পোরেশনের কর্মীদের উপস্থিতি ছিল সরব। স্থল নিম্নচাপে পরিণত হওয়া ঘূর্ণিঝড় রেমাল ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে সত্যি, কিন্তু এর প্রভাবে আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তাই জলাবদ্ধতা মুক্ত থাকতে সিটি কর্পোরেশনকে ব্যবস্থাপনা নিতে হবে জোরালোভাবে, সেটি বলার অপেক্ষা রাখে না। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। রেমালের প্রভাবে ভারী বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সেই খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেট এলাকায় আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ, চট্টগ্রামের কাতালগঞ্জ এলাকায় আছেন পার্থ প্রতিম বিশ্বাস এবং খুলনার রয়্যাল মোড়ে আছেন বেল্লাল হোসেন সজল। সরাসরি শুরুতেই যাচ্ছি মেঘের কাছে। রেমেলের প্রভাবে রাজধানীর ভোর থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে এবং সকাল থেকেই টানা বৃষ্টিপাত এখনো কিন্তু চলছে। তবে বৃষ্টি কিছুক্ষণ থেমে থেমে চলছে, আবার কিছুক্ষণ পর পর বৃষ্টির যে পরিধি সেটি আবার বাড়ছে। তবে সেই সঙ্গে সবচেয়ে যে বড় বিষয়টি সেটি হচ্ছে যে এই বৃষ্টির ফলে কিন্তু রাজধানীর বেশ কয়েকটি জায়গায় কিন্তু জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে আমরা রাজধানীর যে নিউ মার্কেট এলাকা রয়েছে, ঠিক নিউ মার্কেট এলাকায় আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ঢাকা কলেজের অপোজিট সাইড এবং
ধানমন্ডি যে হকার্স মার্কেট রয়েছে, হকার্স মার্কেট আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 হাঁটু সমান পানি কিন্তু জমেছে। এক কথা যদি আমি এখন বলতে চাই যে এই সড়কে এখন এক মহাসমুদ্রে পরিণত হয়েছে। কেন বলছি এই কথা, এখানকার যে যানবাহনগুলো চলাচল করছে সেই চলাচলের ফলে কিন্তু পানির যে ঢেউ, সেই ঢেউই কিন্তু কথা বলে দিচ্ছে যে এক কথায় এটি এক মহাসমুদ্রে পরিণত হয়েছে। সকাল থেকে কিন্তু রাজধানীর বেশ কয়েকটি এলাকা কিন্তু আমরা ঘুরে দেখেছি এবং আমার অন্যান্য সহকর্মীরা কিন্তু ঘুরে দেখেছে। সেই সঙ্গে কিন্তু আমরা দেখছি যে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় কিন্তু পানির যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা সৃষ্টির ফলে নগরবাসী কিন্তু বেশ ভোগান্তির শিকার হচ্ছে এবং সেই সঙ্গে এখানকার যে দোকানপাট রয়েছে, অর্থাৎ ধানমন্ডি হকার্সের যে মার্কেটটি রয়েছে সেই মার্কেটের আপনারা দেখতে পাচ্ছেন সব কয়েকটি দোকানই কিন্তু বন্ধ এবং সেই সঙ্গে হচ্ছে যে এখানকার রাস্তার পাশে যে হকার্সের দোকানগুলো রয়েছে তারাও কিন্তু এখানে দোকানপাট বন্ধ করে কিন্তু যে যার বাসা রয়েছে। এখানকার এসে আমরা বেশ কয়েকজন ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে এই জলাবদ্ধতার কারণে অনেক কাস্টমাররাই কিন্তু আজ কিন্তু আসেনি। তবে সেই সঙ্গে যদি একটু দেখাতে চাই যে এই জলাবদ্ধতার কারণেই কিন্তু আমরা দেখছি যে নগরবাসীর যে একটি ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে রিমালের যে প্রভাব, সেই প্রভাব কিন্তু এখনো রাজধানীতে চলছে এবং বৃষ্টির পরিধি একটু কম থাকলেও সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঝড়ো যে বাতাস, সেই ঝড়ো বাতাস কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে চলে যেতে চাই আরেক সহকর্মী পার্থর কাছে, সেখানে ঘূর্ণিঝড় যে রেমাল সেই পরিস্থিতি জানাবে। চট্টগ্রামের পার্থর কাছে আমরা চট্টগ্রামের পাঁচতাইশ এলাকায় আসলে আজকে সকাল থেকেই চট্টগ্রামে কিন্তু দিনভর বর্ষণ হয়েছে এবং টানা বর্ষণের কারণে পুরো বন্দর নগরী চট্টগ্রামে কিন্তু পানির নিচে তলিয়ে গেছে এবং ভারী বর্ষণের কারণে পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে আমরা দেখেছি পুরো নগরী জুড়েই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং সেই কারণে সাধারণ মানুষজন থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষকে কিন্তু চরম ভোগান্তিতে আজকে পড়তে হয়েছে। আসলে প্রধান সড়কগুলো যেগুলোতে পানি উঠেছিল কিছু জায়গায় আসলে 1 থেকে 1.5 ঘন্টা বৃষ্টি না থাকার কারণে আসলে পানি কমে গেলেও কিন্তু অলিগলির মধ্যে যেসব জায়গা রয়েছে সেসব জায়গায় কিন্তু পানি এখনো কমেনি। আমরা দেখছি নগরীর পাঁচলাইশ এলাকা থেকে শুরু করে নগরীর চকবাজার সহ যেসব বিভিন্ন এলাকা রয়েছে সেসব জায়গায় কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখছি হাঁটু থেকে কোমর সমান পানি রয়েছে। আসলে আজকে ঘূর্ণিঝড়ের প্রভাবের কারণে মূলত মধ্যরাত থেকেই বৃষ্টি শুরু হয়েছিল এবং সেই বৃষ্টি কিন্তু আজকে সকাল থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত কিন্তু পড়ছে। আসলে সাধারণ মানুষজন অনেকেই অভিযোগ করে বলেছেন আসলে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় আসলে প্রতি বছর বর্ষা আসলে বন্দরনগরী চট্টগ্রাম পানির নিচে তলিয়ে যাবে সেটি যেন এখন অনেকটাই স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে এবং সেক্ষেত্রে কখন এই জলাবদ্ধতা থেকে নগরবাসী পরিত্রাণ পাবে সেটি এখন চট্টগ্রাম সিটি কর্পোরেশন কিংবা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাছে তাদের সবচেয়ে বড় প্রশ্নের বিষয়। মূলত 4টি সংস্থা 14,000 কোটি টাকার জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করছে, এর মধ্যে 8,000 কোটি টাকারও কাজও ইতিমধ্যে হয়ে গেছে কিন্তু তার সুফল এখনো পর্যন্ত নগরবাসী পাচ্ছে না। আসলে চট্টগ্রামের যে খাল নালাগুলো রয়েছে সেই খাল নালাগুলো কিংবা ড্রেনগুলো যদি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা হতো তাহলে নগরীর যে সামান্য বৃষ্টি কিংবা অতিবৃষ্টিতেই যে জলাবদ্ধতায় নিমগ্ন হয়ে যায় সেই অবস্থা থেকে অনেকটাই পরিত্রাণ পাওয়া সম্ভব হতো এবং আজকে ঘূর্ণিঝড়ের প্রভাবে যে টানা বর্ষণ হয়েছে সেই বর্ষণে বলা যায় সকাল থেকে শুরু করে এখনো পর্যন্ত বন্দরনগরী চট্টগ্রামের বেশিরভাগ এলাকা কিন্তু পানির নিচে তলিয়ে আছে। এর মধ্যে নগরীর যে নিচু এলাকাগুলো রয়েছে বিশেষ করে বাকলিয়া চকবাজার সেসব জায়গার যেসব বাসাবাড়ি রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি পানি প্রবেশ করেছে এবং যে দোকানগুলো রয়েছে নিচু এলাকায় সেসব দোকানেও কিন্তু এখনো পর্যন্ত কিন্তু হাঁটু থেকে কোমর সমান পানি রয়েছে এবং যেসব এলাকায় আগে কখনো পানি উঠেনি কিংবা জলাবদ্ধতা হতে কেউ দেখেনি সেসব জায়গায়ও কিন্তু আমরা এখন দেখছি জলাবদ্ধতা হচ্ছে। তো আসলে জলাবদ্ধতা থেকে নগরবাসী কখন পরিত্রাণ মিলবে? চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কিন্তু জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করছে। আসলে এই জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ কয়েক বছর পার হলেও নগরবাসী অনেকটা অভিযোগ করে বলছেন এর সুফল কিন্তু তারা পাচ্ছে না। আসলে কখন এই জলাবদ্ধতা থেকে পরিত্রাণ মিলবে সেটি যেমন
সেটি যেমন সবচেয়ে বড় প্রশ্নের বিষয়। এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ খবর। আমরা যাচ্ছি খুলনায়, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী। শক্তি কমলেও কিন্তু শেষ হয়নি ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব। সেই তাণ্ডবে যেমন উপকূল এলাকা লণ্ডভণ্ড হয়েছে, ঠিক তেমনিভাবে সেই দুর্ভোগের প্রভাব সেটি কিন্তু খুলনা নগর জুড়ে কিন্তু বয়ে যাচ্ছে। সকাল থেকেই যে খুলনায় ভারী বৃষ্টি, সেই বৃষ্টির ফলে কিন্তু আমরা দেখেছি নগরীর বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়েছে এবং এই জলাবদ্ধতার যে দুর্ভোগ, সেই দুর্ভোগ ছড়িয়ে গেছে সড়ক থেকে শুরু করে বাসাবাড়ি এবং দোকানগুলোতেও। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নগরীর যে পিটিআই মোড় এবং রয়্যাল মোড় সড়কটি রয়েছে, এই সড়কে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ লোকজন দুর্ভোগের মধ্যে পড়েছে। তারা কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতে কিন্তু দুর্ভোগে পড়েছেন এবং পথচারী যারা রয়েছেন তারা বাসাবাড়ি থেকে বের হচ্ছেন এবং তারা কিন্তু দুর্ভোগেই পড়েছেন। আপনাদের দেখাতে চাচ্ছি যে একটি কিছু লোক তারা কিন্তু অফিস থেকে যাচ্ছেন এবং যাওয়ার পথে কিন্তু তারা এই যে একেবারে হাঁটু সমান পানিতেই কিন্তু তারা এক স্থান থেকে এক স্থানে যাচ্ছেন এবং পথচারী যেটা বলছেন এই বৃষ্টির ফলে কিন্তু রাস্তায় সেই পরিমাণ যানবাহন নেই, তার কারণে কিন্তু তারা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারছেন না। এছাড়া আমরা দেখেছি বিভিন্ন যানবাহন কিন্তু অকেজো হয়ে গেছে অতিরিক্ত পানির ফলে। তারা অনেকেই দেখেছি যানবাহন ঠেলে ঠেলে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে হয়েছে এবং আবহাওয়া দপ্তর যেটি বলছে খুলনায় কিন্তু গতকাল রাত থেকে এখন পর্যন্ত বিকেল 3টা পর্যন্ত 100 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং আমরা যদি উপকূলীয় অঞ্চলের কথা যদি একটু বলি, খুলনার উপকূলে কয়রায় কিন্তু 230 মিলিমিটার বৃষ্টি হয়েছে বলেও কিন্তু তারা জানিয়েছেন। এবং খুলনা সিটি কর্পোরেশন যেটি বলছেন যে এই জলাবদ্ধতার কারণ হিসেবে তারা যেটি বলছে জোয়ারের কারণেই কিন্তু খুলনা শহর থেকে পানি নামছে না। তবে স্থানীয় যে অভিযোগ, তারা বলছে যে সিটি কর্পোরেশনের যে জলাবদ্ধতা নিরসনের যে ব্যবস্থা সেটি কিন্তু অপরিকল্পিতভাবে হওয়ার কারণেই কিন্তু এই জলাবদ্ধতা রয়ে গেছে। এবং সিটি কর্পোরেশন যেটি বলছে বিভিন্ন এলাকায় কিন্তু সড়ক সংস্করণের কাজ চলছে, সেই সংস্করণের কাজ চলার কারণে কিন্তু এই জলাবদ্ধতা দেখা যাচ্ছে। তারা কিন্তু প্রায় 42টি টিম সিটি কর্পোরেশনে কাজ করছে বিভিন্ন ওয়ার্ডে এই জলাবদ্ধতা নিরসনের জন্য। এছাড়া আপনাদের যদি বলি, খুলনা জেলায় কিন্তু আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন গতকাল রাত থেকে এখন পর্যন্ত প্রায় 200-র বেশি গাছ কিন্তু তারা সড়ক থেকে অপসারণ করেছে। এছাড়া সবথেকে দুর্ভোগের ব্যাপারটি যেটি হচ্ছে খুলনা জেলায় কিন্তু পল্লী বিদ্যুতের আওতাধীন 4,32,000 যে গ্রাহক রয়েছে, পল্লী বিদ্যুৎ সমিতি যেটি বলছে এখন পর্যন্ত গতকাল বিকেল থেকে এখন পর্যন্ত প্রায় 4 লাখ পরিবার কিন্তু এই বিদ্যুতের বাইরে রয়েছে। এছাড়া কিন্তু আমরা দেখেছি খুলনায় কিন্তু লোডশেডিং চলছে। সব মিলে যে সিটি কর্পোরেশন যেটি বলছে যদি ভাটা নামে তখনই কিন্তু এই যে জলাবদ্ধতা সেটি কিন্তু কাটবে। এই ছিল আমার কাছে খুলনা থেকে জলাবদ্ধতার সর্বশেষ সংবাদ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা নিউ মার্কেট, চট্টগ্রাম এবং খুলনায়। 9 নম্বর মহা বিপদ সংকেত নামিয়ে ফেলা হলেও কক্সবাজারে তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। ঝোড়ো হাওয়ায় উড়ে গেছে সৈকত পাড়ের শতাধিক দোকান। সাগরের ভয়ঙ্কর ঢেউয়ে উপড়ে গেছে ঝাউগাছ, তলিয়েছে শহর রক্ষাবাদ। পর্যটকদের সাগরে নামা ঠেকাতে কঠোর অবস্থানে প্রশাসন। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজিউদ্দিন রুবেলের রিপোর্ট। তুমুল বৃষ্টির সঙ্গে শুরু হয়েছে ঝড়ো বাতাস, উঠছে বালু। অনেক সময় ঝড়ো বাতাসে উপড়ে পড়ছে গাছপালা। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেয়া 9 নম্বর মহা বিপদ সংকেত নামানোর ঠিক পরপরই শুরু হয় এই তাণ্ডব। ঝড়ো বাতাসে উড়ে গেছে সৈকত পাড়ে দোকানপাট। শুধু 1-2টি পয়েন্টে নয়, সৈকতের 5টি পয়েন্টে শতাধিক দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়। শেষ সম্বলটুকু রক্ষায় তুমুল বৃষ্টি আর ঝড়ো বাতাস উপেক্ষা করে দোকান রক্ষায় চেষ্টা করছেন অনেকে। প্রচুর বাতাস এবং বৃষ্টির কারণে আমাদের এই পাশে 10টা দোকান এবং ওই পাশে আছে 10টা, হকারের মধ্যে আছে 20-30টা, টোটাল 50-60টা দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের। বাতাসে আমাদের দোকানের সব চাল তো সব করে নিয়ে গেছে। আমরা তো দোকানপাট বন্ধ রাখছি, বন্ধ রাখার পরেও তো এখানে যেরকম বাতাসের আর বৃষ্টির তাণ্ডব, ওগুলাতে আমাদের চাল সব কিছু নষ্ট করে উড়ে নিয়ে গেছে। বেলা 11টার পরপরই শুরু হয় জোয়ার, প্রবাহিত হয় সর্বোচ্চ উচ্চতায়। তাণ্ডব শুরু করে উপকূলের ঝাউবনে, উপড়ে ফেলে বেশ কিছু বৃক্ষ। ভয়ঙ্কর ঢেউয়ের তুড়ে তলিয়েছে শহর রক্ষা বাঁধ। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বেপরোয়া পর্যটকদের সামাল দিতে হিমশিম খায় কর্তৃপক্ষ। ভয়ঙ্কর ঢেউর মাঝেও সমুদ্র স্নানে নামছেন অনেকে। মাইকিং করেও কোনোভাবে সরানো যাচ্ছে না তাদের। শেষমেশ ভয়ঙ্কর ঢেউ থেকে লাঠি হাতে তুলে নেন বিচ কর্মীরা। জলশ্বাসের একদম সর্বোচ্চ সীমায় আছে, এই সময় পর্যন্ত তারা বিচের পানিতে নামতেছেন এবং তারা গোসল করতেছেন। আমরা বারবার অনুরোধ করার পরও আমাদের শক্তি প্রদর্শন করা ছাড়া আর কোনো সুযোগ দেখছি না।
কক্সবাজারকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। আর ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ৯৩ মিলিমিটার। সংকেত নামলেও উত্তাল সাগর, এই উত্তাল সাগরের আগ্রাসী ঢেউ উজাড় হচ্ছে ঝাউবীতি, তলিয়ে যাচ্ছে শহর রক্ষাকারী বাঁধের জিও ব্যাগ। একই সঙ্গে হুমকির মুখে পড়ছে সরকারি নানা স্থাপনা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ঘূর্ণিঝড়ের প্রভাবে শাহজালাল ও চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা ব্যাহত হয়েছে। এতে বিমানবন্দরে আসা যাত্রী ও স্বজনরা পড়েছেন চরম ভোগান্তিতে। সোমবার ভোর রাত থেকে দুপুর পর্যন্ত ফ্লাইট ওঠানামায় বিঘ্ন ঘটে। শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ জানান, এখন পর্যন্ত ২৪টি ফ্লাইট পরিচালনা ব্যাহত হয়েছে। এর মধ্যে ডেল্টা, ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া ও জাজিরা এয়ারলাইন্সের মুম্বাই, মালয়েশিয়া, কলকাতা ও কুয়েতগামী 10টি ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া এয়ার এরাবিয়া, সালাম এয়ার ও ফ্লাই দুবাইয়ের 3টি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে নামতে না পেরে ঢাকায় ডাইভার্ট করা হয়েছে। অন্যদিকে নভো এয়ার, এয়ারবোন সহ 3টি ফ্লাইট পুনরায় ফিরে আসে শাহজালাল বিমানবন্দরে। ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানার পর মোবাইল নেটওয়ার্কের বাইরে দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় এলাকা। মোবাইল অপারেটর সূত্র বলছে, বিকেল ৩টা পর্যন্ত 4 অপারেটরের প্রায় ১২,০০০ সাইট ডাউন হয়ে গেছে। বিদ্যুৎ না থাকায় বিশেষ ব্যবস্থাতেও চালু রাখা যায়নি এসব টাওয়ার। এতে জরুরি প্রয়োজনীয় যোগাযোগ করতে পারছেন না গ্রাহকরা। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে বরিশাল, পটুয়াখালী, বরগুনা, খুলনা সহ উপকূলীয় এলাকা। সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়, বন্ধ আছে বিদ্যুৎ সরবরাহ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে দুর্গত এলাকার মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণে আপনাদের মোবাইল সহ যত ইলেকট্রনিক্স জিনিস আসে সবকিছু বন্ধ রয়েছে। প্রতিটি সাইটে 3 থেকে 6 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ থাকে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য। কিছু সাইটে রাখা হয় জেনারেটরও। তবে রেমালের আঘাতের পর বিটিআরসি বলছে, সোমবার সকাল 9টা পর্যন্ত 45 জেলায় অচল হয়ে পড়ে ৮,৪১০টি টাওয়ার। বিকেল 3টা নাগাদ যা বেড়ে দাঁড়িয়েছে ১২,০০০-এ। বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চাঁদপুর, বরগুনা ও কক্সবাজার সহ 9 জেলায় গ্রাহক ভোগান্তি সবচেয়ে বেশি। মোবাইল অপারেটররা বলছে, পরিস্থিতি উত্তরণে সর্বোচ্চ চেষ্টা চলছে। এদিকে মোবাইল টাওয়ারগুলোতে দ্রুত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগকে চিঠি দিয়েছে বিটিআরসি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বিভিন্ন স্থান ক্ষতিগ্রস্ত হলেও ভয়াবহ বিপর্যয় থেকে এবারও উপকূলের লোকালয় রক্ষা করল সুন্দরবন। বিশেষজ্ঞদের মতে, হাজার হাজার গাছ দিয়ে প্রথম আঘাতটা নিজের গায়ে নেয় সুন্দরবন। অর্থনৈতিক ও সামাজিক দিক বিবেচনায় এই বনের প্রতি আরও যত্নবান হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। সুন্দরবনের গা ঘেঁষে বেড়ে উঠেছে দক্ষিণের 3 উপকূলীয় জেলা খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা। 3 জেলার গা ঘেঁষে মাঝখানে অবস্থান সুন্দরবনের। যুগের পর যুগ দেশে ঘূর্ণিঝড় সহ অধিকাংশ প্রাকৃতিক দুর্যোগে প্রথম আঘাতটা হয় এই বনের উপর দিয়ে। তবে লাখ লাখ গাছ দিয়ে ঝড়ে সৃষ্ট 100 কিলোমিটারের বেশি বাতাসের গতিবেগ কমিয়ে দেয় সুন্দরবন। রোববার রাত থেকে ভয়াবহ রূপ দেখাতে শুরু করে রেমাল। আঘাত হানার পর বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রাম। বিশেষজ্ঞদের মতে, ভয়ানক রেমালকে অনেকটা সামলেছে এই বনই। রেমাল যখন আক্রমণ করার সাথে সাথে সে জোয়ারের পানি নিয়ে আসে এবং বাতাস নিয়ে আসে। কিন্তু বারবার এই 100 কিলোমিটারের সুন্দরবনের প্রশস্ততা, মানে আমি দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত বলছি, এই প্রশস্ততা ডিঙিয়ে সে তার বায়ু প্রবাহের যে গতিমাত্রা তাকে সে কমিয়ে দিয়ে পুরোপুরিভাবে জনপদকে সে রক্ষা করেছে। অর্থনৈতিক এবং সামাজিক বিবেচনায় সুন্দরবন জনপদ রক্ষা করে জানিয়ে এর প্রতি আরও যত্নবান হওয়ার আহ্বান বিশেষজ্ঞের। সুন্দরবন যদি না থাকতো তাহলে এই ঘূর্ণিঝড় শুধুমাত্র এবারের ঘূর্ণিঝড় না, এর আগে থেকে আমরা যত ঘূর্ণিঝড় আমরা দেখেছি, সমস্ত ঘূর্ণিঝড়ে কিন্তু এই সুন্দরবন বাংলাদেশের এই দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ অঞ্চলের মানুষের জনপদকে রক্ষা করেছে একেবারে মায়ের মতো করে। গত এক যুগে দেশের দক্ষিণাঞ্চলের উপর দিয়ে ছোট বড় অন্তত 10টি ঘূর্ণিঝড় আঘাত হানে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এদিকে ঘূর্ণিঝড় রেমালে সুন্দরবনের বিভিন্ন এলাকা এখন 7 থেকে 10 ফুট পানির নিচে।
এতে বন্য প্রাণীর ক্ষতির আশঙ্কা করছে বন বিভাগ। বন বিভাগ কর্তৃপক্ষ জানায়, রোববার দুপুরের পর থেকেই সুন্দরবনে পানির চাপ বাড়তে থাকে। বিকেল নাগাদ সুন্দরবনের কটকা, কচুখালী, নীলকমল, মান্দারবাড়ি, হলদিবুনিয়া বিভিন্ন এলাকা 7 থেকে 10 ফুট পর্যন্ত পানির নিচে ডুবে যায়। হরিণ, বানর, শূকর সহ বিভিন্ন বন্য প্রাণী ক্ষতির আশঙ্কা করছে বন বিভাগ। এদিকে মিঠা পানির উৎস ডুবে যাওয়ায় সুপেয় পানির সংকটে পড়েছেন প্রাণী ও বন কর্মীরা। আবহাওয়ার উন্নতি হলে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমাদের জনপ্রতিনিধিগণ, আওয়ামী লীগের নেতা কর্মীদের ক্ষতিগ্রস্ত এলাকা মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশনা প্রদান করছে। আবহাওয়ার উন্নতি হলে অতি দ্রুতই মাননীয় প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন। বিএনপি ইতিপূর্বে আমরা দেখেছি সাহায্যের নামে ফটো সেশন, মানবিক বিষয়গুলো তারা কখনো মানবিকভাবে দেখেছে বলে আমাদের জানা। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে তৃতীয় ধাপের 19টি উপজেলা পরিষদের 29 মে নির্বাচন স্থগিত করেছে কমিশন। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে একথা বলেন ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। যে সমস্ত নির্বাচনী এলাকাগুলোতে জলোচ্ছ্বাসের পানি প্রবেশ করেছেন, কোথাও কোথাও বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করেছেন, কোথাও কোথাও ঘূর্ণিঝড়ে গাছ উপড়ে পড়েছেন, কোথাও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে, এই সব কিছু বিবেচনায় নিয়ে জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারদের নিকট থেকে প্রাপ্ত তথ্যের আলোকে নির্বাচন কমিশন মোট হচ্ছে আমাদের 19টা উপজেলা নির্বাচন আপাতত স্থগিত ঘোষণা করেছেন। অন্যদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে লণ্ডভণ্ড ভারতের পশ্চিমবঙ্গ। ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি ও গাছপালা। কলকাতা সহ আশপাশের জেলাগুলোয় বুধবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়ের কারণে 21 ঘন্টা বন্ধ রাখার পর সোমবার সকাল 9টা থেকে চালু হয়েছে বিমান ও ট্রেন চলাচল। রোববার রাতেই পশ্চিমবঙ্গে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমাল। প্রবল ঝড় বৃষ্টিতে কলকাতা জুড়ে ভেঙে পড়েছে বহু বাড়িঘর, গাছপালা, হেলে পড়ে সিগন্যাল পোস্ট, ছিঁড়ে যায় বৈদ্যুতিক তার, এমনকি উড়ে গেছে মেট্রোর শেড। কলকাতার বিপর্যস্ত রাস্তা পরিষ্কারে ব্যস্ত কলকাতা পুলিশ ও কলকাতা পৌরসভা। রেমালের প্রভাবে সোমবার রাজ্য জুড়ে অব্যাহত রয়েছে ভারী বৃষ্টিপাত। উপকূলীয় গ্রামগুলো সমুদ্রের পানিতে তলিয়ে গেছে, ভেসে গেছে আবাদি জমি। সোমবার দিন পেরিয়ে রাতেও কলকাতার পাশাপাশি নদিয়া, মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। দেওয়া হয়েছে সতর্কতা বার্তা। বুধবার পর্যন্ত মালদা, দক্ষিণ দিনাজপুর সহ 7 জেলায় ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতাও জারি রয়েছে। এদিকে সোমবার সকাল 9:30টার পর শিয়ালদা দক্ষিণে চালু হয়েছে রেল চলাচল। ঘূর্ণিঝড়ের কারণে রোববার বেলা 12টা থেকে সোমবার সকাল 9টা পর্যন্ত বন্ধ রাখা হয় নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর। পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরাতেও রেমাল সতর্কতা জারি রয়েছে। সোমবার বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট। রাজ্য সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ করতে মার্কিন ব্যবসায়ীদের অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে নীতি সহায়তা নিয়ে প্রস্তুত বাংলাদেশ। সকালে গণভবনে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চ নির্বাহী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে কথা জানান সরকার প্রধান। গেল 1.5 দশকে সরকারের নীতিগত সহায়তা আর দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনায় বদলে গেছে দেশের অবয়ব। অবকাঠামো খাতে একের পর এক মেগা প্রকল্পের বাস্তবায়নে বৈশ্বিক বিনিয়োগের মানচিত্রে নতুন সম্ভাবনা এখন লাল সবুজের বাংলা। বিনিয়োগের এমন বহু ক্ষেত্র নিয়ে বিস্তৃত পরিসরে এবার বৈঠক হলো যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে। সোমবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। উঠে আসে বিনিয়োগের নানা বিষয়। সরকার প্রধান বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি বলেন, পুরো অঞ্চলের মধ্যে বিনিয়োগ খাতে সবচেয়ে বেশি নীতিগত সুবিধা নিশ্চিত করছে বাংলাদেশ। বাংলাদেশ has the most liberal investment policy status in the region. Its increased connectivity and neighboring countries makes it an
ideal place for investment and trade in the region and beyond. মার্কিন বিনিয়োগ ও বাণিজ্যের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের যাত্রাপথে যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদে পাশে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় করাই লক্ষ্য। Our focus is now to promote economic and commercial relations with not only regional but also global partners, including the United States. United States would become our long-term partner in achieving our development goals through trade, investment, and technology transfer. সম্ভাবনাময় ভবিষ্যৎ ইঙ্গিত করে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের আইসিটি, জাহাজ নির্মাণ, নবায়নযোগ্য জ্বালানি, মেরিন রিসোর্সেস, ফার্মাসিউটিক্যাল সহ একগুচ্ছ খাতে বাংলাদেশে বিনিয়োগের প্রস্তাব দেন উচ্চ পর্যায়ের এই সভায়। I invite you to invest in our many vibrant and high potential sectors. ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আগারগাঁও স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত উভয় পাশে মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে। এই মুহূর্তে আগারগাঁও স্টেশনে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি সেখানে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঢাকা মেট্রো রেল চলাচল একাংশ হচ্ছে এই মুহূর্তে বন্ধ আছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে কারওয়ান বাজার থেকে উত্তর পর্যন্ত মেট্রো রেল চলছে। মতিঝিল থেকে কারওয়ান বাজারের দিকে মতিঝিলগামী কিংবা উত্তরগামী দুই ধরনের ট্রেনই হচ্ছে এই মুহূর্তে বন্ধ আছে। এখানে যাত্রী যারা আছেন, যারা হচ্ছে কারওয়ান বাজারের পরবর্তী স্টেশন সচিবালয় কিংবা মতিঝিলের দিকে যারা যাবেন, তারা কারওয়ান বাজার পর্যন্তই যাতায়াত করছেন। তারা কারওয়ান বাজার পর্যন্তই টিকিট কেটে এখানে যাচ্ছেন। তো ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে মূলত যান্ত্রিক ত্রুটির কারণেই এই মেট্রো রেল বন্ধ আছে। কিন্তু বাইরে যেহেতু এই মুহূর্তে বিরূপ আবহাওয়া, বৃষ্টিপাত হচ্ছে, তাই কারওয়ান বাজার পর্যন্তই যারা যেতে পারছেন তারা ওই পর্যন্তই যে কিছুটা হচ্ছে তারা তাদের দুর্ভোগ লাঘব করার চেষ্টা করছেন। যেহেতু বাইরে বৃষ্টি, তো এই স্টেশনে যদিও হচ্ছে কিছুটা যাত্রী সংখ্যা কম আছে, কিন্তু তারপরও আমরা দেখতে পাচ্ছি যে তাদের মধ্যেও অনেকের মধ্যে অভিযোগ যে এই পরিস্থিতিতে মেট্রো রেল বন্ধ থাকার কারণে তাদের অর্ধেক পথ হচ্ছে মেট্রো রেলে গিয়ে বাকি অর্ধেক পথ তাদের কোনো একভাবে তাদের যেতে হবে। সেই জন্য তাদের অভিযোগ আমরা জানতে পেরেছি। তো আগারগাঁওয়ে যদিও আমি এই মুহূর্তে যে আগারগাঁও স্টেশনে আছি, আগারগাঁও স্টেশনে ট্রেন যেগুলো আসছে সেগুলো কারওয়ান বাজার থেকে হচ্ছে উত্তর দিকে যাচ্ছে, এবং উত্তর থেকে কারওয়ান বাজার পর্যন্তই ট্রেন এখানে যাতায়াত করছে। মতিঝিলের দিকে দুই যাওয়ার এবং আসার দুই ধরনের ট্রেনই হচ্ছে বন্ধ আছে। তো আগারগাঁও স্টেশন থেকে মেট্রো রেলের বর্তমান খবর আমার কাছে এই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁও স্টেশনে। হিউস্টন পর্ব ভুলে এবার বিশ্বকাপ মিশনের টিম বাংলাদেশ। প্রথম ম্যাচের ভেন্যু টেক্সাসের ডালাস শহরে এসে পৌঁছেছে টাইগাররা। গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে অনুশীলনও হয়ে গেছে এক সেশন। এদিকে গভীর রাতে বিশ্বকাপ জার্সি উন্মোচন করেছে বিসিবি। টিম হোটেলে থাকা সদস্যদের একটি ছবি দিয়েই আপাতত দায় সেরেছে ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ মিশন যতটা বাজেভাবে শুরু করা যায়, সম্ভবত তার চেয়েও বাজেভাবেই শুরু হলো বাংলাদেশের। প্রস্তুতির জন্য খেলা সিরিজটা থেকে আত্মবিশ্বাস তো দূরে থাক, উল্টো একরাশ হতাশাযুক্ত হলো টিম বাংলাদেশ বহরে। সে পর্ব আপাতত শেষ। এবার টি-20 বিশ্ব আসর মিশনে আইসিসির ছাতার নিচে টিম টাইগার। হিউস্টন ছেড়ে লাল সবুজ এখন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে। স্বাগতিক দলের সঙ্গে আরেক দফা প্রস্তুতি ম্যাচের পর নিজেদের মূল আসরের প্রথম ম্যাচটাও খেলতে হবে যে শহরের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে। তাই হয়তো ডালাসে এসেই নতুন মাঠে অনুশীলন করতে দেরি করেননি টাইগাররা। ব্যাটিং নেটটা দখলে রেখেছিলেন দলের 3 ওপেনার সৌম্য সরকার, তানজিদ তামিম এবং লিটন দাস। এক পাশ থেকে শরীফুল হাসানরা তখন পরীক্ষা নিচ্ছিলেন সতীর্থদের। অন্য পাশে মুস্তাক আহমেদের তত্ত্বাবধানে ব্যাটারদের সামনে নিজেদের স্কিল ঝালিয়ে নিচ্ছিলেন তানভীর, শেখ মেহেদী এবং রিশাদ। নেটেও খুব একটা স্বাচ্ছন্দ্যে দেখা যায়নি এলকেডিকে। থ্রোয়ারদের বলগুলো সীমানা ছাড়া করলেও বোলারদের সামনে ভুগছিলেন ভালোভাবেই। তবে সৌম্য তামিমের আত্মবিশ্বাস ছিল চোখে পড়ার মতো। আর পুরোটা সময় শিষ্যদের চোখে চোখে রাখেন হাতুরু। শান্তর সঙ্গে আলাপের ফাঁকে দেখে নেন সবাইকে।
এদিকে দেশবাসী যখন ঝড়ের তাণ্ডবের মাঝে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন, তখন রোববার গভীর রাতে বিশ্বকাপ জার্সি উন্মোচন করে বিসিবি। ডালাসের টিম হোটেলে থাকা স্কোয়াড সদস্যদের একটা ছবি নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে আপলোড করেই দায় সেরেছে দেশের ক্রিকেট অভিভাবকরা। যদিও বিসিবির কাজটা করে দিয়েছে আইসিসি। দুর্দান্ত এক ভিডিও ফুটেজ দিয়ে বিশ্বকাপের জার্সি পরা পুরো দলটাকে এক ফ্রেমে বন্দী করেছেন তারা। সেখানে বিভিন্ন ভঙ্গিমায় দেখা যায় টাইগার ক্রিকেটারদের। আইসিসির আনুষ্ঠানিক এই সেশনে ক্রিকেটারদের ছবি তোলার পাশাপাশি অটোগ্রাফ দিতেও দেখা যায় আইসিসির জন্য। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঘূর্ণিঝড় রেমালে তছনছ উপকূল, বাঁধ ভেঙে তলিয়ে গ্রামের পর গ্রাম, 12 জনের মৃত্যু, 19 জেলায় সম্পূর্ণ বিধ্বস্ত 35,000-এর বেশি ঘর বাড়ি, আংশিক ক্ষতি লাখের বেশি। রেমালের প্রভাবে রাজধানীতে দিনভর বৃষ্টি, জলাবদ্ধতায় সকালে 3 ঘন্টার পর বিকেলে আবার বন্ধ মেট্রো রেল, কর্মজীবীদের চরম দুর্ভোগ, ভাসছে বন্দরনগরী ও বরিশাল। এবং স্মার্ট বাংলাদেশ করতে মার্কিন ব্যবসায়ীদের অংশীদার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে নীতিগত সহায়তায় প্রস্তুত সরকার। এই ছিল সময় সংবাদে। এরপর বাংলার সময় নিয়ে সঙ্গে থাকবেন ওমর ইনান। ধন্যবাদ ছোয়া। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।